হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে যাব, তবে তার আগে তোমাদের কাছে সকলের কাছে আমি দুঃখিত এই কারণে যে আমার ভিডিওটা আনতে অনেক দেরি হয়ে গেল। তোমাদেরকে আগেই জানিয়েছি যে একটু পার্সোনাল রিজনের জন্য আমার দেরি হচ্ছে। তো চলো আজকে টু আ স্কাইলার্ক কবিতাটির স্ট্যানজা 14 থেকে পড়া যাক। কোরাস হাইমেনিয়াল অর ট্রাম্ফল চ্যান্ট ম্যাচড উইথ দাইন উড বি অল বাট অ্যান এমটি ভন্ট। অর্থাৎ কি, কোরাস হাইমেনিয়াল, হাইমেনিয়াল কথাটা, হাইমেন এই কথাটির অ্যাডজেক্টিভ ফর্ম, ঠিক আছে। হাইমেন মানে জানি যে গ্রিক যে গড রয়েছেন, বিবাহের দেবতা, তার নাম হচ্ছে হাইমেন, এবং সেইখান থেকেই এই অ্যাডজেক্টিভটা বের করে আনা হয়েছে যে তার প্রতি যে গানগুলো গাওয়া হতো, মানে বিয়ের সময় বিশেষ করে ইয়াং মেইডেন্সরা বা সমস্ত যারা ছোট ছোট কম বয়সী তরুণীরা যারা বিয়ের সময় যে সমস্ত গানগুলো গাইতো, সেইটাকেই বলা হতো সেই হাইমেনিয়াল সংস। তো সেই ধরনের গান, সেই আনন্দজনক যে গান, অথবা অর ট্রাম্ফল চ্যান্ট মানে বিজয়ের গান, মানে ভিক্টরির যে গান, যেটাকে বলা হয় এপিনিশিয়ান ওডস। তো এই ধরনের যে সমস্ত গানগুলো রয়েছে, সে বিয়ের গান হোক অথবা বিজয়ের গান, বিজয়গাথা হোক, যাই হোক না কেন, এইগুলোকে যদি আমি কম্পেয়ার করি ম্যাচড উইথ দাইন, যদি তোমার গানের সাথে যদি আমি কম্পেয়ার করি স্কাইলার্কের গানের সাথে, উড বি অল ব্যাট অ্যান এমটি ফন্ট, সেটা যেন সেই তুলনাটা যেন অত্যন্ত মানে অন্তঃসার শূন্য হবে, অত্যন্ত ফাঁপা একটা অহংকার বোধ করা হবে, কারণ তোমার গানের সাথে এই গানগুলোর কোনো রকম তুলনাই হয় না। কারণ আওয়ার্স সং ইজ ভেরি মাচ আনসাবস্ট্যান্সিয়াল, ঠিক আছে, মানে আমাদের যে গানগুলো সেইগুলো তোমার গানের মতন কোনোভাবেই হবে না। আ থিং হোয়ার ইন উই ফিল দেয়ার ইজ সাম হিডেন ওয়ান্ট, এমন একটা জিনিস, মানে আমরা বুঝতেই পারবো এই গানটার মধ্যে, মানে আমাদের যে গানগুলো, মানুষের তৈরি যে গানগুলো, তার মধ্যে একখানা হিডেন ওয়ান্ট রয়েছে, একটা ল্যাকিং রয়েছে, একটা প্রচ্ছন্ন একটা চাহিদা রয়েছে তার মধ্যে, যেইটা তোমার গানের মধ্যে হয়তো তুমি সেটা ফুলফিল করে দিতে পারো। আমাদের গানগুলোর মধ্যে কিন্তু সেই জিনিসটা নেই, সেই টানটা বা সেই আকুতিটা হয়তো নেই, ঠিক আছে। তারপর শেলি জিজ্ঞেস করছেন সেই স্কাইলার্ককেই, হোয়াট অবজেক্টস আর দ্য ফাউন্টেন্স অব দ্য হ্যাপি স্ট্রেইন, হোয়াট ফিল্ডস অর ওয়েভস অর মাউন্টেন্স, হোয়াট শেপস অফ স্কাই অর প্লেন, হোয়াট লাভ অফ দাইন ওন কাইন্ড, হোয়াট ইগনোরেন্স অফ পেইন। এই যে এখানটায় দেখো অনেকগুলো কোয়েশ্চেন্স তিনি করেছেন, এবং এখানটাই জিজ্ঞেস করছেন যে হোয়াট অবজেক্টস আর দ্য ফাউন্টেন্স অফ দ্য হ্যাপি স্ট্রেন, দ্যাট মিনস হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য অফ ইউর হ্যাপি সংস, মানে এই যে তোমার গানটা, এই গানটার সোর্সটা কি, উৎসটা কি, তুমি কিসের জন্য, কিসের দ্বারা ইন্সপায়ার্ড হয়ে তুমি এত সুন্দর গান গাইছো। হোয়াট ফিলস, কোন মাঠ বা প্রান্তর, অর ওয়েভস বা সমুদ্র তরঙ্গ দেখেছো, অথবা মাউন্টেন্স দেখেছো, অথবা শেপস অফ স্কাই বা হয়তো আকাশের যে বিভিন্ন শেপগুলো, আকার আকৃতি, মেঘের আকার আকৃতি, অথবা প্লেইনস, সমভূমি ভূভাগ, তুমি কি দেখেছো যে এত সুন্দর যে তুমি এত ভালো গান গাইতে পারো। হোয়াট লাভ অফ দাইন ওন কাইন্ড, অথবা তোমার কোন এমন ভালোবাসা রয়েছে তোমার নিজস্ব প্রজাতির জন্য, হয়তো তুমি আরেকটি স্কাইলার্কের জন্য হয়তো ভালোবেসে গান গাইছো, কিভাবে, এটার তোমার যে এত সুন্দর গান, তার সোর্সটা কি, উৎসটা কি। হোয়াট ইগনোরেন্স অফ পেইন, এবার এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমার মনে হয়, যে হোয়াট ইগনোরেন্স অফ পেইন, তুমি কেমন করে এই যে পেইন, এখানটাই এই পেইনটা কিন্তু হিউম্যানলি যে পেইন, মানে আমাদের যে মনুষ্য জগতে যে সমস্ত সাফারিংসগুলো রয়েছে, সেইগুলোর ঊর্ধ্বে উঠে তুমি কেমন করে তুমি পারছো, তার মানে তোমাকে কি এই যে সমস্ত প্যাংসগুলো রয়েছে, পেইনসগুলো রয়েছে, সেগুলো কি তোমাকে ছুতেও পারে না, নাকি তুমি সেগুলোর প্রতি একেবারেই এতটাই ইগনোরেন্স তুমি শো করো যে তুমি সেইগুলোর ঊর্ধ্বে উঠে গিয়েছো, সমস্ত বেদনা, ব্যথা, দুঃখ, যে সমস্ত সাফারিংসগুলো রয়েছে, সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে তুমি কেমন করে এত সুন্দর গান গাইতে পারো। কারণ এই যে এত আনন্দ যে তোমার গান দিয়ে ছলকে উঠছে, তা কিন্তু কখনোই কেউ যদি অত্যন্ত দুঃখে থাকে, তাহলে কিন্তু সেটা কখনোই তার পক্ষে পসিবল হবে না। তো সেই জন্যই বলছে যে তুমি কেমন করে এই যে সমস্ত এত কষ্ট, ব্যথা, বেদনা, এগুলোকে তুমি ভুলে থাকছো, ঠিক আছে। তারপরে স্ট্যান্জায় যাই, স্ট্যান্জা 16, with thy clear keen joyance languor can't be, shadow of annoyance never came near thee, thou lovest but never knew love's sad satiety. That means there is no languor, no weakness in the pure, in the complete joy of the skylark, মানে তার যে আনন্দটা, সেইটা অত্যন্ত পিওর, এবং তার মধ্যে কিন্তু কোনো রকম ওয়ারিনেস বা উইকনেস নেই, সেটাতে কিন্তু কোনোভাবেই সেটা ল্যাঙ্গার বলা হচ্ছে, মানে দুর্বলতার কোনো স্থান নেই সেখানটায়, কিন্তু পরিতৃপ্তি, এই সমস্ত জিনিসগুলো কিন্তু কোনো রকমভাবেই চান্স নেই। শ্যাডো অফ অ্যানোয়েন্স, মানে বিরক্তির কোনো চিহ্ন মাত্র নেই। নেভার কেম নিয়ার দি, অর্থাৎ তোমার কাছে সেইগুলো কিন্তু কখনোই আসে না।
এই যে বিরক্তির চিহ্ন সেগুলো কিন্তু কখনোই আসে না। এখানটায় একটা জিনিস বলে রাখা দরকার যে মানুষ যখন পরিতৃপ্তি লাভ করে মানে সম্পূর্ণ যা পাওয়ার সে আনন্দ হোক বা যাই হোক না কেন, মানে যতটা পাওয়ার ততটা যদি পেয়ে যায় অর্থাৎ কমপ্লিট যদি পরিতৃপ্ত হয়ে যায়, তাহলে কিন্তু মানুষের মধ্যে একটা ওয়্যারিনেস চলে আসে, একটা ক্লান্তিবোধ চলে আসে। আর ভালো লাগে না। ধুর! সে যাই হোক না কেন, যত ভালো জিনিসই হোক না কেন, সে সুখ হোক অথবা দুঃখ কোনো কিছুই কিন্তু আর মানুষ বেশি সহ্য করতে পারে না। তো এইখানটাই বলছে যে এ কিন্তু মোটেও মানে এই যে স্কাইলার্ক পাখিটি সে কিন্তু মোটেও তেমন নয়। তার সে কিন্তু একটু বিরক্তি হচ্ছে না বা বিরক্তি প্রকাশ করছে না। সে যে এতখানি আনন্দিত, সম্পূর্ণ তার চূড়ান্ত আনন্দের যে পর্যায় সেই জায়গাটায় পৌঁছে গিয়েও সে কিন্তু কমপ্লিটলি মানে মানে অ্যানয়েড একটুও হচ্ছে না। সে কিন্তু কখনোই বিরক্ত হচ্ছে না। মানুষের মতন মানুষ যেমন বিরক্ত হয়ে যায় সে কিন্তু কখনোই সেটা হচ্ছে না। "Thou lovest but never knew love's sad satiety" এই যে ভালোবাসা জিনিসটাতেও কিন্তু মানুষের মানে পরিতৃপ্তি থেকে কিন্তু কি হয় না, উইকনেসটা চলে আসে, একটা টায়ার্ডনেস চলে আসে, ক্লান্তি ভাব চলে আসে যে সম্পূর্ণ ভালোবাসা পেয়ে গিয়েছি বা অত্যন্ত আনন্দ করতে, করতেও কিন্তু মানুষের মধ্যেও একটা পরিতৃপ্তি বোধটা চলে আসে এবং তার থেকে কিন্তু একটা ক্লান্তিবোধ সেটা কিন্তু আসে। এখানটায় আরেকটা কবিতার কথা তোমাদের আমি বলব। ক্লাস 12 এ বর্তমানে সিলেবাসে একটা কবিতা রয়েছে গ্রাস হপারের উপরে, ঠিক আছে? কিটসের লেখা। সেখানটাতেও কিন্তু বলছে সেই যে গ্রাস হপার সে কিন্তু মানে গরমকালে গান গাইতে, গাইতে ক্লান্ত হয়ে পড়ে। মানে আনন্দের চোটে সে কিন্তু ক্লান্ত হয়ে পড়ছে। কিন্তু এই যে স্কাইলার্ক সে কিন্তু এত আনন্দ তার রয়েছে, এত পিওর একটা আনন্দ রয়েছে, তা সত্ত্বেও সে কিন্তু ক্লান্ত বোধ করছে না, ক্লান্তি বোধ করছে না। ঠিক আছে? তাহলে বলা যায় যে এই যে তার যে এত ভালোবাসা, সম্পূর্ণ ভালোবাসায় পরিপূর্ণ তার গানটা, তা সত্ত্বেও তার যে একটা স্যাটিইটি, একটা পরিপূর্ণতার যে একটা ভাব, ঠিক আছে? সম্পৃক্ততার যে একটা ভাব, সেই জিনিসটা কিন্তু কখনোই তার গানে আসছে না বা তাকে ছুঁতেও পারছে না। ঠিক আছে? কারণ সেটা যদি চলে আসে, তাহলে কিন্তু একবার যদি টায়ার্ডনেস চলে আসে, তাহলে কিন্তু গানটা আর যে তার যে পিওরিটি, তার যে সৌন্দর্য, সেটা থেকে কিন্তু সে সম্পূর্ণ বঞ্চিত হয়ে যাবে। কিন্তু সেটা কখনোই সেই পাখিটা হতে দিচ্ছে না। ঠিক আছে? Waking or asleep, thou of death must deem things more true and deep than we mortals dream. Or how could they flow in such a crystal stream? That means it might be cautiously or uncautiously, সে মানে জ্ঞাতসারে হোক অথবা অজ্ঞাতসারে যাই হোক না কেন, দাও অফ ডেথ মাস্ট ডিম, তুমি নিশ্চয়ই মৃত্যু সম্বন্ধে কখনো না কখনো তো ভেবেইছো। তোমার নিশ্চয়ই এই যে মৃত্যুর একটা চিন্তা ভাবনা, মৃত্যুর প্রতি যে এক ধরনের যে একটা ভাবনা চিন্তা রয়েছে, সেটা নিশ্চয়ই তুমি কখনো না কখনো ভেবেছো, তোমার মাথাতেও এসেছে এই মৃত্যুর ব্যাপারে। থিংস মোর ট্রু অ্যান্ড ডিপ, কিন্তু আমার মনে হয় তুমি এর সম্বন্ধে আরও বেশি করে জানো। এই যে মৃত্যু, যাকে নিয়ে আমাদের সবচেয়ে বড় ভয়, এই মৃত্যু ভয় হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় বড় ভয়। তুমি নিশ্চয়ই এটা থেকে গভীরতর কিছু জানো, এই মৃত্যু রহস্যটা নিশ্চয়ই তোমার কাছে উন্মোচিত হয়ে গিয়েছে বলেই কিন্তু তুমি হয়তো আমাদের থেকে বেশি আরও জানতে পেরেছো, এত বেশি আনন্দিত। দেন উই মোর্টালস ড্রিম, মানে আমরা হয়তো যতটা ভাবতে পারি তার থেকেও তুমি নিশ্চয়ই বেশি জানো মৃত্যু সম্বন্ধে, যে কারণে তুমি হয়তো একে মানে একে সম্পূর্ণ অবজ্ঞা করতে পারো মৃত্যুকে। এই মৃত্যু ভয়কে সম্পূর্ণ দূরে সরিয়ে রেখে এই সুন্দর গানগুলো করতে পারো। আর হাউ কুড they ফ্লো ইন সাচ এ ক্রিস্টাল স্ট্রিম, নয়তো তোমার এই যে গান কেমন করে এত ক্রিস্টাল ক্লিয়ার হবে, এত সুন্দর কেমন করে হবে? এত সুন্দরভাবে ফ্লো করে চলে যাবে, এত সুন্দরভাবে বয়ে যাবে তোমার এই গানগুলো কেমন করে পসিবল হবে? কারণ আমাদের মধ্যেও তো একটা মৃত্যু ভয় রয়েছে এবং তুমিও কখনো না কখনো মৃত্যু ভয় তোমার মধ্যেও এসে থাকবে। তার মানে তুমি যদি এর সম্বন্ধে বেশি পরিমাণে না জেনে থাকো মৃত্যুর সম্বন্ধে, তাহলে তোমার গান কেমন করে এত সুন্দর হয়, এত ক্লিয়ার হয়? তারপরে স্ট্যানজা, "We look before and after and pine for what is not. Our sincerest laughter with some pain is fraught. Our sweetest songs are those that tell of saddest thought." অর্থাৎ কি না, আমরা কি করি আমাদের জীবনে, আমরা আগুপিছু ভাবি অনেক কিছু, মানে ডিসিশন নেওয়ার আগে বা যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা আগের জিনিস ভাবি, ভবিষ্যতে কি হবে ভাবি, বা হয়তো আমরা যেটা কোনোদিনও অ্যাচিভ করতে পারবো না, যেটা কোনোদিনও হতে পারবো না সেটার সম্বন্ধেও ভাবি যে একটা কোনো কিছু একটা কাজ করতে যাচ্ছি, তার জন্য হয়তো এইটা একটা অনেক কিছু সেটা পসিবলই না সেটা হওয়া, সেটা সম্বন্ধেও আমরা ভাবতে থাকি যে এটা যদি হয়ে যায়। তো এই সমস্ত জিনিস ভেবে ভেবেই কিন্তু, বেশি ভাবনার কারণেই কিন্তু আমাদের যে মানে মানে যেটা ফল প্রাপ্তি হওয়া উচিত সেটা কিন্তু আমরা পাই না। তো বলছে আমাদের যে সিনসিয়ারেস্ট লাফটার, মানে আমাদের যে জেনুইনতম সবচেয়ে অরিজিনাল যে হাসিটা, সেই হাসিটার পিছনেও উইথ সাম পেইন ইজ ফ্রড, তার মধ্যেও কিন্তু একটা দুঃখ, একটা বিষাদ কিন্তু লুকিয়ে থাকে। তারপরে যে লাইনটা, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট, এই লাইনটা কিন্তু আমার মনে হয়
অত্যন্ত ইম্পর্ট্যান্ট লাইন একটা, যে আমাদের সবচেয়ে যে সুন্দর, সবচেয়ে মিষ্টি গান কোনগুলো না, যেইগুলো আমাদের স্যাডেস্ট থট, মানে সবচেয়ে দুঃখের যে আমাদের চিন্তাগুলো, আমাদের দুঃখের যে ঘটনাগুলো নিয়ে যেই গানগুলো ডিল করে, সেইগুলোই যেন আমাদের সবচেয়ে মিষ্টি গান। এবার এইটার সাথে কিন্তু আমরা আমাদের কমন লাইফেও সবাই কিন্তু রিলেট করতে পারবো। দেখবে আমাদের সে মানে বলিউডের বর্তমানে অরিজিৎ সিংয়ের গান হোক বা অন্যান্য গানগুলো যাই হোক না কেন, যেইগুলো দুঃখের গান না, সেইগুলো আমাদের খুব ভালো লাগে। স্যাড সংস বলা হয় সেই জন্য, আর সেইগুলো কিন্তু আমরা বেশি শুনি। আমাদের যখন মন ভারাক্রান্ত থাকে তখনও কিন্তু সেগুলো শুনি এবং আমাদের মনটা ভালো হয়ে যায়। তো এই যে বলছে, এই যে সুইট সংস, সবচেয়ে মিষ্টি সং গানগুলো, সেইগুলো কোনগুলো, যেইগুলো দুঃখের গান হয় সেটা। তো এই যে এইখানটায় মানে স্কাইলার্কের গানটার মধ্যে কিন্তু কোনো দুঃখ নেই, কিন্তু তা সত্ত্বেও সেটা আনন্দ দিচ্ছে। আর অন্যদিকে মানুষের যে গানগুলো, মানুষের যে দুঃখ ভারাক্রান্ত যে গানগুলো, সেইগুলো কিন্তু আমাদেরকে আনন্দ দিচ্ছে। তার মানে এখানেই কিন্তু বেসিক যে ডিফারেন্সটা স্কাইলার্কের গানের সাথে মানুষের গানের, সেটা কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে? আশা করছি বোঝাতে পারছি। স্ট্যান্জা 19. Yet, if we could scorn hate and pride and fear, if we were things born not to shed a tear, I know not how thy joy we ever should come near. অর্থাৎ এখানে বোঝাতে চাওয়া হচ্ছে যে ইয়েট ইফ উই কুড স্কর্ন, তার মানে আমরা যদি পরিত্যাগ করতে পারি কি না, হেট অ্যান্ড প্রাইড অ্যান্ড ফিয়ার, মানে আমরা যেটাকে বাংলায় বলে থাকি লজ্জা, ঘৃণা, ভয়, বা এখানে বলা হচ্ছে অহংকার, ঘৃণা আর যে ভয়, মানে তিনটে আমাদের শত্রু, আমাদের দুঃখের পথের যে মানে বলা যায় সেই বীজগুলো, আমাদের দুঃখের যেটা পথ প্রস্তুত করে। তো সেই জিনিসগুলোকে যদি আমরা ত্যাগ করতে পারি, স্কর্ন করতে পারি, সেইগুলোকে যদি আমরা পরিত্যাগ করতে পারি, ইফ ইউ আর থিংস বর্ন নট টু শেড এ টিয়ার, বা আমরা যদি এইরকম প্রাণী হতাম যে যারা মানে চোখের জল ঝরানোর জন্য যার জন্ম হয়নি শুধুমাত্র, মানে এখানে বলতে চাওয়া হচ্ছে যে মানুষ যেন এমন প্রাণী যে শুধু চোখের জল ঝরানোর জন্যই যেন তার জন্ম হয়েছে। এবার এইটা বেশিরভাগ বইতে কিন্তু তোমরা আলোচনাটা এরকমভাবে পাবে, কিন্তু আমি আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলো, তাহলে আমার মনে হয় লাইনটা এইভাবে পড়লে খুব ভালো লাগবে। ইফ উই ওয়ার থিংস বর্ন, মানে আমরা যেমনটা জন্মেছিলাম, জন্মের সময় কিন্তু এই যে হেট, প্রাইড বা ফিয়ার, এইগুলো কিন্তু তেমন আমাদের কোনো কিছুই থাকে না বলা যায়। তো এইরকম যদি আমরা হতে পারি, ঠিক আছে, মানে জন্মের সময় আমাদের যে কোয়ালিটিসগুলো ছিল সেই রকমই যদি আমরা পিওর হতে পারি, নট টু শেড এ টিয়ার, যে আমাদের চোখের জল ঝরবে না, আই নো নট হাউ দ্য জয় উই এভার শুড কাম নিয়ার, কিন্তু সেটা হওয়া সত্ত্বেও আমরা যে তোমার গানের কতখানি কাছাকাছি পৌঁছতে পারবো, মানে আমরা যদি এতখানি পিওরও হয়ে যাই যে এই সমস্ত জিনিসকে আমরা পরিত্যাগ করতে পারছি, তো তারপরেও যে আমরা তোমার গানের কতখানি কাছাকাছি পৌঁছাতে পারবো, আই ডোন্ট নো নট, আমি সেটা জানি না। কবি বলছেন যে আমি জানি না, আমার জানা নেই আমরা তোমার গানের কতখানি কাছাকাছি পৌঁছাতে পারবো। তারপরে স্ট্যান্জা 20. বেটার দ্যান অল মেজার্স অফ ডিলাইটফুল সাউন্ড, বেটার দ্যান অল ট্রেজার্স দ্যাট ইন বুকস আর ফাউন্ড, thy skill to poet were, thou scorner of the ground. অর্থাৎ কি এখানটায় বলতে চাওয়া হলো যে বেটার দ্যান অল মেজার্স দাই স্কিল টু দ্য পোয়েট ওয়্যার, মানে একজন কবির কাছে, একজন তার যে মানে কবিতা লেখে বা গান লেখে, তার কাছে ইন্সপিরেশনের উৎস হিসেবে সমস্ত যে সমস্ত মেজার্স অফ ডিলাইটফুল সাউন্ড রয়েছে, যা মানে এত আনন্দজনক গান বা এত কবিতা, সমস্ত কিছু যেগুলো রয়েছে যেখান থেকে ইন্সপিরেশন কবি পেতে পারেন, সেইটার থেকে, অথবা আরও যে সমস্ত বইগুলো রয়েছে যেটাকে বলা হচ্ছে মানে বেটার দ্যান অল ট্রেজার্স দ্যাট ইন বুক আর ফাউন্ড, মানে বইয়ে যা আমরা পেতে পারি, সমস্ত মহামূল্যবান যে সমস্ত সম্পদগুলো রয়েছে, তার থেকেও বেটার কি না তোমার এই গানটা, ঠিক আছে, দাই স্কিল টু পোয়েট ওয়্যার, তোমার এই স্কিলটা, তোমার এই গানের যে দক্ষতাটা। তারপরে বলছে দাও স্কর্নার অফ দ্য গ্রাউন্ড, তুমি হচ্ছে গিয়ে স্কাইলারকে বলা হচ্ছে তুমি হচ্ছে স্কর্নার অফ দ্য গ্রাউন্ড, স্কর্নার মানে যে হেট করে, যে স্কর্ন করে, পৃথিবীকে ঘৃণা করে। এবার হঠাৎ করে স্কাইলারকে পৃথিবীকে ঘৃণাকারী কেন বলা হচ্ছে? কারণ আমরা জানি এই পাখিটি যখন গান গায়, সে কিন্তু আকাশে উড়তে উড়তেই কেবলমাত্র গান গায়, ঠিক আছে, স্কাইলার কিন্তু পৃথিবীতে থাকাকালীন অবস্থায় গান গায় না। এবং যেহেতু সে আকাশেই বেশিরভাগ সময়টা থাকে, আকাশে দিয়েই উড়ে বেড়ায়, বা নিয়ার নিয়ার দ্য হেভেন্স, মানে স্বর্গের কাছাকাছি সে উড়ে বেড়ায়, সেই জন্য তার মধ্যে যে একটা ডিভাইন ব্যাপার রয়েছে সেটাও কিন্তু আমরা এখানটায় বলতে পারি। এছাড়া তাকে পৃথিবীকে ঘৃণাকারী বলা হচ্ছে কারণ সে পৃথিবীতে বেশি সময় কাটায় না, এক, আর পৃথিবী যে সমস্ত দুঃখ কষ্টগুলো রয়েছে সেইগুলো থেকেও সে যেন একটু হলেও বেঁচে থাকতে চায়, সেগুলো যাতে তাকে কোনোভাবে ছুঁয়ে না নিতে পারে, সেইটার জন্য সে হয়তো আকাশে বেশিক্ষণ থাকাই পছন্দ করে। তো এই জন্যই তাকে হয়তো কর্নার অফ দ্য গ্রাউন্ড বলা হচ্ছে, ঠিক আছে, মানে এই জায়গাটাই সরাসরিভাবে স্কাইলার্ক না বলে তাকে বলা হলো কর্নার অফ দ্য গ্রাউন্ড, ঠিক আছে। তারপরে লাস্ট স্টান্জা, টিচ মি হাফ দ্য গ্ল্যাডনেস দ্যাট দাই ব্রেইন মাস্ট নো,
মানে আমাকে তুমি হাফ দ্য গ্ল্যাডনেস, তোমার যে এই আনন্দটা তার অর্ধেকটা শেখালেও চলবে। দ্যাট দাই ব্রেইন মাস্ট নো, তোমার ব্রেইন অর্থাৎ তোমার যে ইমাজিনেশন বা তোমার যে স্মৃতিতে তোমার যত আনন্দ রয়েছে তার অর্ধেকটা শেখাও, তাতেও আমি সন্তুষ্ট। সাচ হারমোনিয়াস ম্যাডনেস ফ্রম মাই লিপস উড ফ্লো, তাতে করে কি হবে না, হারমোনিয়াস ম্যাডনেস ফ্রম মাই লিপস, আমার ঠোঁট দিয়ে যে গান বেরিয়ে আসবে বা কবিতা বেরিয়ে আসবে, উড ফ্লো, দ্য ওয়ার্ল্ড শুড লিসন দেন অ্যাজ আই অ্যাম লিসনিং নাও। তাহলে কি হবে না, আমি এখন যেমনটা অনুভব করছি, তোমার এই গান শুনে যেমনটা অনুভব করছি, আমি সারা পৃথিবীকেও কিন্তু সেই একই রকম একই সুন্দর গান উপহার দিতে পারবো। মানে তুমি যে যা জানো, তোমার এই আনন্দের অর্ধেকটা আমাকে দাও, তাতে করেও চলবে। তাতেও কিন্তু আমি সারা পৃথিবীকে আমি যে পরিমাণ আনন্দিত হচ্ছি বর্তমানে তোমার গান শুনে, সেই আনন্দটার কিন্তু আমি সকলের কাছে পৌঁছে দিতে পারবো, সকলের কাছে ভাগ করে নিতে পারবো এই আনন্দটা। সেই জন্যই তুমি আমাকে দাও। ঠিক আছে? তো কবিতাটা এই জায়গাটায় শেষ হচ্ছে। আশা করছি তোমাদেরকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি। জানি তোমরাও অনেকে যারা পড়বে তখন তোমরা আরও এর সুন্দর অ্যানালিসিস করতে পারবে। কিন্তু কিছুটা হলেও হয়তো আমি তোমাদের হেল্প করতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।